আজকের এই যৌথ সভায় সভাপতিত্ব করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ। এখানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা এতক্ষণ আলাপ আলোচনা করেছি এবং কি কর্মসূচি নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং এই আলাপ আলোচনার ভিত্তিতেই এখন আপনাদের সামনে আজকের সভার মূল বক্তব্য উপস্থাপন করছেন আমাদের সংগ্রামী নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আজকের এই যৌথ সভা সম্পর্কে অবহিত করেছেন দলের যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল। আপনারা জানেন, এদেশের ক্ষণজন্মা এক যুগ পুরুষ, বহুদলীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের বাংলাদেশকে যিনি উন্নতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এক স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। এখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য রেখেছেন। প্রত্যেকের বক্তব্যের মধ্যে থেকে আমরা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি আপনাদের কাছে আমি তুলে ধরব। আপনারা জানেন, এই ক্ষণজন্মা যুগপুরুষ দেশের এক ক্রান্তিকালে এদেশে রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন। তার পূর্বে গণতন্ত্র হত্যা হয়েছিল, এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, দেশ দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হয়েছিল, সমাজে চলছিল ভয়ঙ্কর রকমের রক্তপাত, সহিংসতা, খুনাখুনি। স্বাধীনতা উত্তর সেই ক্রান্তিকাল অতিক্রমণের এক পর্যায়ে জনগণ এবং সিপাহীরা যৌথভাবে দেশে এক শান্তিময় পরিবেশ তৈরির প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা হিসাবে তারা গ্রহণ করেন এবং জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন। তার যে সাফল্য আজও ইতিহাসের পাতায় একটি উজ্জ্বল অধ্যায় হিসাবে লিখিত আছে। এদেশের দলমত নির্বিশেষে তার আমলের স্বস্তি, শান্তি, আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার যে তিনি দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি বিরল। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যুগান্তকারী তিনি পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, তা আজও মানুষের মনে অম্লান হয়ে আছে, মানুষের মনে সেটা আজও গেঁথে আছে। তিনি উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থানের জন্য মানুষ প্রেরণ এবং নানাবিধ কর্মপন্থা তিনি গ্রহণ করেছিলেন। কৃষি উৎপাদন দ্বিগুণ করেছিলেন নানাবিধ সংস্কার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তিনি খাল কাটার মতো একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিলোমিটারের পর কিলোমিটার তিনি খাল কেটেছেন, ১৬০০ কিলোমিটার খাল কেটেছেন। কারণ আপনারা জানেন যে অভিন্ন নদীর পানির বন্ধ করে দেওয়ার একটা
প্রক্রিয়া চলছিল এবং সবচাইতে বড় নদী পদ্মা নদীর অদূরে, মাত্র পদ্মার যে আমাদের বাংলাদেশের যে সীমানা তার থেকে 17-18 কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের প্রমত্তা পদ্মা, আমাদের কীর্তিনাশা পদ্মা, সেটাকে একেবারেই শুকনো বালির একটি ক্ষেত্র হিসেবে পরিণত করা হয়। জিয়াউর রহমান শুধু দেশীয় উন্নয়ন এবং উৎপাদনের দিকেই শুধু মনোযোগ দেননি, তিনি দেশীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও শক্তিশালী করেছেন নানা পদক্ষেপের মধ্যে দিয়ে। তিনি ফারাক্কার প্রভাবে যে ক্ষতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, বিরান হচ্ছে আমাদের কৃষির ক্ষেত, আমাদের পদ্মার সাথে সংশ্লিষ্ট যে নদীগুলো, ডিস্ট্রিবিউটরি এবং ট্রিবিউটরি যে নদীগুলো, উপনদী, শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে, এই সমস্ত পরিবেশ দিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল যে শুকনো হয়ে যাচ্ছে, তিনি এটার জন্য সংগ্রাম করেছেন নেপথ্যে থেকে মওলানা ভাসানীর নেতৃত্বে, এবং তিনি এই ন্যায্য হিস্যার জন্য এই বিষয়টিকে তিনি আন্তর্জাতিক দরবারে নিয়ে গিয়েছিলেন, আন্তর্জাতিকভাবে সেটাকে তিনি তুলে ধরেছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে জিয়াউর রহমানের যে দেশপ্রেম, তার যে জাতীয়তাবাদী চেতনা, এটি জনগণের কাছে এক অভূতপূর্ব প্রেরণার সৃষ্টি করেছিল। তিনি সেই স্বল্প পরিসরের মধ্যেই একটি জাতিকে, একটি দুর্ভিক্ষ পীড়িত দেশকে, একটি হতাশাগ্রস্ত জাতিকে তিনি আশার আলোয় উদ্ভাসিত করেছিলেন। শুধু তাই নয়, এইটা হলো তার একটি দিক। আরেকটি দিক হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। যে গণতন্ত্রকে ধারালো তরবারির মধ্যে দিয়ে 75-এর 25শে জানুয়ারি হত্যা করা হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকার করে বাকশাল গঠন করেছিল, সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করলেন জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র তিনি সৃষ্টি করলেন। অনেক দল রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলো, প্রত্যেকে স্বাধীনভাবে কথা বলা শুরু করল। তাই এই মহান মানুষটির যে অবদান, এই অবদান আজ ভুলে যাওয়ার নয়। তার পথ ধরেই তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের জন্য লড়েছেন এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। অবিরাম এবং নিরবচ্ছিন্ন তার সংগ্রামে তিনি ব্যক্তিগতভাবে তিনি নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এরশাদের আমলে তাকে কারাগারে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে গৃহবন্দী করা হয়েছে বারবার, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তিনি নিরাপোষ থেকেছেন, আপোষহীন থেকেছেন, তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। শেখ হাসিনার এই 17 বছরের ভয়ঙ্কর বিষাক্ত ছোবলে বারবার তাকে আক্রান্ত করা হয়েছে, একটা ভাঙা জর্জর কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, অথচ ন্যূনতম ফ্র্যাকশন অফ মিলিমিটার তাকে তার আদর্শ থেকে, তার সত্যের পথ থেকে তাকে সরানো যায়নি। এই দুই মহান নেতার পথ ধরেই তার জ্যেষ্ঠ পুত্র আজকে গণতান্ত্রিক সংগ্রামে অবতীর্ণ হন 2018 সাল থেকে। গোটা জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন সঠিক পথে, এবং তিনি বিজয় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। বন্ধুরা আমার, এই বিজয় শুধু নিয়ে আসা নয়, তিনি কি করতে চান, বিএনপি ক্ষমতায় আসলে কি কি করা উচিত, জনকল্যাণে কি কি ভূমিকা রাখা উচিত, সেটি তিনি আগেই তিনি বলেছেন। তার অঙ্গীকারগুলো প্রকাশ্যে জনগণের মধ্যে বলেছেন। রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বিপুল ভোটের ব্যবধানে, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে ব্যবধানে, এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় এসে যেদিন থেকে তিনি সরকার গঠন করেছেন, সেদিন থেকেই অঙ্গীকার পূরণে এক অনবদ্য ভূমিকা তিনি পালন করছেন। আপনারা মিডিয়ার যারা মানুষ, তারা দেখেছেন কিভাবে একের পর এক তিনি তার কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন। তিনি তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আগামী দিনে হেলথ কার্ড তিনি করবেন, সেই প্রতিশ্রুতি সহ ইতিমধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেইগুলো তিনি বাস্তবায়নের জন্য তিনি ছুটছেন এবং ব্যাপকভাবে সারা বাংলাদেশে সেটা দিচ্ছেন। শুধু তাই নয়, তার পিতার পথ ধরেই তিনি আবারও
এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আবার খাল কাটা কর্মসূচি তিনি চালু করেছেন এবং ইতিমধ্যেই এটি সাড়া ফেলেছে সারা বাংলাদেশে, এবং যেখানেই যাচ্ছেন তিনি খাল কাটা কর্মসূচি পুরো দমে সেখানে চালিয়ে যাচ্ছেন। তাই বন্ধুরা আমার, যে প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল আগে। বিভিন্ন রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছেন। 10 টাকা কেজি চাল খাওয়াতে পারেনি, ঘরে ঘরে চাকরি দিতে পারেনি, বিনামূল্যে সার দিতে পারেনি, কিন্তু তারা বলেছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। এই কারণে নানা বিদ্রুপ করছেন, নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন। কিন্তু যখন দেখছেন তাদের এই মন্তব্যে বাতাসে ভেসে যাওয়ার আগেই প্রতিশ্রুতি পালনে জনাব তারেক রহমান যেভাবে ছুটছেন, সেই ছোটাটা তাদের মন্তব্যের অনেক দ্রুতগতিতে সেটা ছুটে যাচ্ছে, তার কাজগুলো হয়ে যাচ্ছে। তাই বলি যে আজকে যে কর্মসূচি গ্রহণের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই মহান যুগস্রষ্টা এবং আমাদের মুক্তিযুদ্ধের এক বীর সেনানী, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার স্মৃতিকে আমরা বারবার স্মরণ করি। তার স্মৃতি আমাদের সব সময়ের জন্যই জাগরুক, দেশের মানুষের জন্য জাগরুক। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তাই কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচি এখন আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি যে আমরা 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিন ব্যাপী কর্মসূচি, এই 7 দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এর মধ্যে ঈদ পড়বে, এই কারণে হয়তো কেউ যদি কোনো আলোচনা সভা বা অন্য কিছু 2-1 দিন পরেও করে তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমাদের কর্মসূচি 25 তারিখ থেকে 1 জুন পর্যন্ত এটি চলবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা, পোস্টার প্রকাশ করবে। এবং 31শে মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয়, সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এটি 31 তারিখে বেলা 2টার সময়। আমরা একদিন পরে এটা রেখেছি, কারণ 30 তারিখের আগের দিন হচ্ছে ঈদের পরের দিন, তো সেই কারণে আমরা এটা রাখিনি। কারণ ঢাকা থেকে অনেকেই দেশের ঢাকার বাইরে চলে যাবেন, গ্রামের বাড়িতে যাবেন, এই কারণে আমরা 31 তারিখে এটা রেখেছি। এছাড়াও আপনারা জানেন যে দিবসটি উপলক্ষে বরাবরের মতোই ভোর 6টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে, হাফমাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন অর্থাৎ 30শে মে ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল 11টায় দলের এখানে যেতে পারে, সকাল 11টায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহকারে বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল 11টায় আমরা মাজারে যাব। আমরা তার সাথে আলোচনা করে আমরা জিনিসটা
ফিক্স করব যে উনি যাবেন। বরাবরই উনি যান, যেহেতু দেশে ফিরে এসেছেন, তার নেতৃত্বেই যাওয়া হবে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। মানে শুকনো যে জিনিস আছে সেগুলো আমরা বিতরণ করবো। এইভাবে সারা দেশে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিটে কার্যালয়ে ৩০শে মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, এটা বলেছি, ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোহা মাহফিল ও দস্তুদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও আজকে যে আলোচনা হয়েছে, আলোচনা সভায় আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ তারাও কিছু দিয়েছেন, কর্মসূচিগুলো দিয়েছেন। যেটা আমাদের প্রধান কর্মসূচিটা আমাদের বললাম, তারা বলছে, এটাও আপনাদের কাছে বলে রাখি, সেটা হলো ওলামা দল তারা একটি আলোচনা সভা করবে, তারপরে জাসাস তারা একটি সেমিনার করবে ৩১শে মে, তারপরে উলফাত ভাইরা তারাও একটি, মুক্তিযুদ্ধ দল তারাও একটি সেমিনার করবে জিয়াউর রহমানের মানে যুদ্ধ কৌশল বা এগুলোর উপর হয়তো একটা করবেন। তারপরে আবুল কালাম তাঁতি দল তারাও আলোচনা সভা করবেন, পোস্টার করবেন। ছাত্রদল নাসির তিনি বলেছেন যে ওই দিন বিভিন্ন কার্যালয়ে, ছাত্রদলের কার্যালয়ে তারা মিলাদ করবেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই তো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ করবেন, রচনা প্রতিযোগিতা করবে এবং চিত্রাঙ্কন করবেন। নুরুল ইসলাম নয়ন যুবদলের সেক্রেটারি, নুরুল ইসলাম নয়ন এমপি যুবদলের সেক্রেটারি বলেছে পোস্টার করবেন 10টি বিভাগে। আচ্ছা ঠিক আছে, 10টি বিভাগে 10টি আলোচনা সভা তারা করবেন এবং তার কর্মময় জীবনের উপর বিভিন্ন কন্টেন্ট তারা তৈরি করবেন। জিলানি এমপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তিনিও বলেছেন পোস্টার করবেন, আলোচনা সভা করবেন এবং যদি প্রধানমন্ত্রীর কর্মসূচি হয় বিভিন্ন স্পটে তো যেমন যান অ্যাজ বিফোর, তাহলে স্বেচ্ছাসেবক দলেরও যেন একটা রাখা হয়, স্পট রাখা হয়। মিন্টু মহানগর দক্ষিণ সে বলেছে যে তারা পোস্টার করেছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন থানায় বসেছে, এছাড়াও বিবিধ কর্মসূচি। হ্যাঁ ওটা তো বলছি, দ্বারা আসছি। মুস্তফা জামান এবং জাহাঙ্গীর দুজন নেতা উত্তরের, তারা বলেছে তারা পোস্টার করবে, বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা ইতিমধ্যে বসেছে এবং বিভিন্ন ইউনিটেও তারা কর্মসূচি করবে এবং দুস্থদের মাঝে তারা নানা ধরনের দ্রব্যাদি বিতরণ করবে। মহিলা দল তারা বিভিন্ন প্রোগ্রাম করবে, তারাও সেখানে কর্মসূচি করবে, আলোচনা সভা করবে। এছাড়াও আচ্ছা ঠিক আছে, তো করেন, কৃষক দল আলোচনা সভা করবে, শ্রমিক দলও আলোচনা সভা করবে। আর হলো আমরা আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আজকে আমাদের নেতৃবৃন্দর সামনে সবাইকে বলেছি, জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব যে ফাঁকা জায়গা, বাট বা অন্য কোনো জায়গায় তারা কর্মসূচি করবে অথবা কোনো অডিটোরিয়াম, কিন্তু রাস্তা বন্ধ করে কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবে না। জাসাস আরেকটা বলেছে যদি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম হয় তাহলে এফডিসির সামনে তারা একটা মানে স্পট তারা করতে চায়। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা সভার কর্মসূচি, আমরা রোজ জানালাম। আর আমাদের মূল কর্মসূচিটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের আজকের যে যৌথ সভার জন্য কভার করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, অপেক্ষা করেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন। তার আগে আমাদের একজন প্রিয় নেতা মরহুম মিজানুর রহমান সিনহার যে জানাজা হয়েছে সেখানেও উপস্থিত ছিলেন। সকাল থেকে আপনাদের এই দায়িত্ব পালনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। না 30 তারিখ মানে মূল কর্মসূচিটা ওই দিনই, মাজারে ফাতেহা পাঠ এবং
পুষ্পার্ঘ অর্পণ বা শ্রদ্ধার্ঘ নিবেদন সেটা হচ্ছে ওই দিনই হবে আর কি। আলোচনা সভাটা একদিন পরে, এটা তো আমরা বরাবরই করি, হয় একদিন আগে করি নাহলে একদিন পরে করি। তো এবার একদিন পরে করছি, কেন একদিন আগে হলে পরে এটা ঈদের পরের দিন হচ্ছে একটু ইয়ে হবে। এই মোটামুটি কোথায় যাবেন আশা করছি, ইনশাল্লাহ আশা করছি প্রধানমন্ত্রী যাবেন। তো সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ। হ্যাঁ যাবো।